জামাত এবং এনসিপিকে নিয়ে আমাদের চমকপ্রদ একটি স্টোরি আছে। সেটি হচ্ছে যে জামাতের সাথে জোট করলেও এনসিপি বলছে যে তারা জামাতের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছে না। বিশেষ করে নির্বাচনী প্রচারণা এবং আমরা যা জানি যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ছিল, সেই সব বিষয়ে তারা তেমন কোনো সহযোগিতা না পাওয়ার কারণে এনসিপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন আল আমিন সাদমান। মূল সমস্যাগুলো এখানে কি? যে কোনো নির্বাচনী জোটে যেসব রাজনৈতিক দলগুলো থাকে তাদের মাঝখানে এক ধরনের সমঝোতা হয়। সেই সমঝোতা বিভিন্ন ধরনের হতে পারে। সর্বপ্রথম সমঝোতা যেটা হয় সেটা হচ্ছে প্রচারণার সময় জোটের যে শরিক দলগুলো আছে সবাই মিলেমিশে সেই জোটের প্রচারণা করে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় এটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক আর্থিক একটা সাহায্য সহযোগিতার ব্যাপার থাকে ছোট দলগুলোকে। সাধারণত বড় দলগুলো অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এছাড়াও দেখা যায় যে ওই আসনগুলোতে আসলে সেই জোটের অন্য কোনো প্রার্থী থাকে না। এটাই তো আসলে নির্বাচনী সমঝোতা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তত ৪টি আসন মানে এগুলো তো প্রকটভাবে দেখা গিয়েছে যে এনসিপির যে প্রার্থীরা আছে, জামাতের নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট, সেই জোটের কাছ থেকে কোনো সহযোগিতা মানে খুব একটা সহযোগিতা পাচ্ছে না। যদি আমি স্পেসিফিক্যালি বলতে যাই, চট্টগ্রাম ৮ আসনের কথা যদি বলি, চট্টগ্রাম ৮ আসনে তাহলে হচ্ছে জামাতের একটি বিদ্রোহী প্রার্থীই আছে। এবং তাকে জামাতের কেন্দ্র থেকে মানে জামাতের সূত্রে এটা জানা গিয়েছে, জামাতের কেন্দ্র থেকে অনেকবার উইথড্র করার জন্য বলেছিল মনোনয়নপত্র। পরে সে তা করেনি এবং আরপিওর যে রুল, ওই রুল অনুযায়ী তো। কিন্তু আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে এনসিপি যে কথাটা বলছে যে জামাতের সঙ্গে জোট করেছে এবং জোট করলে পরস্পরকে সহযোগিতা করার কথা প্রত্যেকটা আসনেই। এনসিপি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এক হচ্ছে তারা বলছে যে তারা নির্বাচনী প্রচারণায় জামাতের শীর্ষ নেতাদের পাচ্ছেন না। ২ হচ্ছে যে তাদের যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ছিল। আমরা জানি যে জামাত প্রত্যেক ক্যান্ডিডেটকে আর্থিকভাবে ক্যাম্পেইন করার জন্য সহায়তা করবে বলে এই দুটি বিষয়ে আমি স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে প্রচারণা এবং জামাতের কেন্দ্রীয় নেতা যাদের আসলে ফেস ভ্যালু খুব ভালো, তারা যেমন জামাতের যদি আমি আমিরের কথাই বলি, তাহলে আমির যেই আসনে যাবে সেই আসনের সাধারণত ভোটে কিছুটা হলেও সেটা প্রভাব ফেলে। এনসিপির নেতাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুধুমাত্র পঞ্চগড়ে সাজিস আলম ব্যতীত কোনো আসনেই কোনো এনসিপির যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এরকম কোনো আসনেই আসলে দেখা যায়নি যে জামাতের আমির গিয়েছেন। আমরা দেখেছি ঢাকা ৬ এসেছেন তিনি। ঢাকা ৬ এসে ঢাকা ৮-এর নাসিরুদ্দিন পাটোয়ারির হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এছাড়াও আমরা দেখেছি ঢাকা ২ আসনে হচ্ছে ঢাকা ১৯ এবং ২০-এর যে এনসিপির যে প্রার্থীরা আছে তারা গিয়েছেন। কিন্তু ঢাকা ৮ মানে স্পেসিফিক্যালি যদি আমি বলি ঢাকা ৮ অথবা ঢাকা ১১ অথবা ঢাকা ১৯, ২০ মানে এইসব আসনে কিন্তু আমরা দেখতে পাইনি যে এছাড়াও ঢাকার বাইরে শুধুমাত্র একটি ব্যতিক্রম দেখা গেছে, সাজিস আলমের আসনটাতেই মানে গিয়েছেন। ২-৪টি আসন ছাড়া এনসিপির যে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তার অন্য কোনোগুলোতে আসলে জামাতের শীর্ষ নেতাদের এনসিপি নেতাদের সঙ্গে ক্যাম্পেইন করতে দেখা যাচ্ছে না। আপনি প্রথমে যেটা বলছিলেন যে বেশ কয়েকটি এনসিপি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে জামাত বা 11 দলীয় জোটের প্রার্থীও রয়েছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। না, এমনটা হওয়ার কথা ছিল না। আসলে যে নির্বাচনী সমঝোতা আশাবাদ নিয়ে এনসিপি গিয়েছিল, সেটা তারা অনেক ক্ষেত্রেই ভোটের মাঠে যখন নির্বাচনী প্রচারণায় যায় তখন আসলে সেটা দেখতে পায় না। বিশেষ করে এনসিপি যে ৩০টি আসনের মাঝখানে একটি আসন হচ্ছে উন্মুক্ত। এই আসন বাদে বাকি ২৯টির মাঝখানে ৬টিতে দেখা যায় যে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের কিন্তু ৬টি প্রার্থী আছে। এছাড়াও আমরা জামাতের বিদ্রোহী প্রার্থীর কথাও জানি। তো ৩০টির মাঝখানে যদি এখানে ৭-৮টিই চলে যায় তাহলে আসলে সেই শতাংশটা তো খুব বেশি, খুব বড় শতাংশ বলে আমি মনে করি। এবং এই জায়গাগুলোতে তো কিন্তু ১১ দলীয় জোট নিজেরা যে খুব ভালো একটি ফলাফল বয়ে আনবে তাও প্রত্যাশা করা এনসিপি সেই প্রত্যাশাটা মানে এখনো করতে পারছে না। কারণ তারা ভাবছে যে তাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিছুটা ঘাটতি হয়েছে এবং তারা এই ব্যাপারটাকে অস্বস্তি বলে
তারা দাবি করেছে এবং এনসিপির সূত্রে আমরা এও জানতে পেরেছি যে তারা এখনো কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। কবে এই কথাবার্তা শেষ হবে এবং কথাবার্তা শেষ হওয়ার পর তারা নির্বাচনী মাঠে পুরো 11 দলীয় জোট হিসেবে মাঠে নামবে এবং কতটুকুই বা ফলাফলে পরিবর্তন আনবে? ধরেন এনসিপি যারা গঠন করেছে তাদের একটা ইতিহাস আছে, গণ আন্দোলনের ভিতর দিয়ে তারা উঠে এসেছে। জামাতের সঙ্গে তারা জোট করার কারণে কিন্তু তাদের অনেক স্যাক্রিফাইস করা লাগছে। কারণ কি, তারা আসলে সাধারণ যে ভোটার বা স্টুডেন্টদের মধ্যে তাদের কিন্তু জনপ্রিয়তা কমে গেছে। তো এরকম একটা স্যাক্রিফাইস করে জামাতের সঙ্গে জোট করার পর যদি জামাতের কাছ থেকে আসলে সহযোগিতা না পায়, সেক্ষেত্রে তো তাদের মধ্যে হতাশা বিরাজ করবে। কিন্তু তারা কি ভাবছে যে এই সামনে যে আর কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে এটা আসলে পোষানো সম্ভব? কারণ জামাত তো তার নিজের ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত। এনসিপির অনেক নেতাদের সাথেই কথা হয়েছে এবং তারা একই সাথে হতাশ, তারা একই সাথে কিছুটা হলেও শঙ্কিত এবং তারা আসলে তাদের যে এক্সপেকটেশনটা ছিল যে জামাত এবং বাকি যে দলগুলো, যে 11 দলীয় নির্বাচনী জোট, তারা যা নির্বাচনী সমঝোতা যাকে বলছেন, এই সময়ে তারা এই স্যাক্রিফাইসগুলোকে ওভারকাম করে তারা হয়তো সংসদে খুব তাদের কিছু প্রতিনিধি পাঠাতে পারবে। 30টা আসন যদি বলি, তারা হয়তো আশা করেছিলেন যে অন্তত 20-22 জনের মতো তারা প্রতিনিধি পাঠাবেন। কিন্তু এখন আসলে মাঠের ফলাফল ভিন্ন হয়ে, মাঠের চিত্রটা আসলে ভিন্ন হয়ে গিয়েছে এবং তাদের এই হতাশার জায়গাটা কিন্তু যথার্থ। কারণ আপনি যদি দেখে থাকেন যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপির বিশাল অংশের সমর্থক ছিল আমাদের মতো সাধারণ মানুষজন, যারা এনসিপিকে সমর্থন করে আসলে 24-এর তাদের এই গণঅভ্যুত্থানকে দিয়ে। কিন্তু আবার 71-কেও তারা ধারণ করে থাকে। তো এনসিপি যখন জামাতের সাথে জোটে যায় তখন কিন্তু এই অংশটা খুব একটা পছন্দ করেনি, সাংঘর্ষিক হয়ে যায়। জি হ্যাঁ, একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যায়। তো এই ক্ষেত্রে এনসিপির যেই আমার কাছে এখন মনে হচ্ছে যে এনসিপির যেই স্ট্যান্ডটা ছিল, নির্বাচনী সমঝোতাটা ছিল, তা যদি তারা খুব দ্রুতই 11 দলীয় জোটের মাঝখানে কোনো বদল না নিয়ে আসতে পারে বা আরও বেটার কমিটমেন্ট যদি জামাতের থেকে না পায়, তাহলে কিন্তু নির্বাচনী মাঠে তাদের অনেকটা হতাশ হয়ে ফেরত আসতে হবে।